গুড ইভিনিং এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকে একটা ইতিহাসের খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে সবার সামনে চলে আসলাম। কনসেপ্ট অফ জনপদ এন্ড মহাজনপদ। আমি আগেই বলেছিলাম যে মহাজনপদের নাম কি করে মুখস্থ রাখা যায়। যাই হোক, যেহেতু জনপদ এবং মহাজনপদের ধারণা বা কনসেপ্ট অফ জনপদ এন্ড মহাজনপদ, তাই এই বিষয়ে প্রথমেই বলতে হয় যে জনপদ বলতে কি বুঝো। জন এবং পদ, এই দুইটা শব্দ থেকে হয়েছে জনপদ। তাহলে এখানে এই শব্দ দুইটিকে আমরা একসঙ্গে বলি জনপদ। জন শব্দের অর্থ হচ্ছে উপজাতি এবং পদ শব্দের অর্থ হচ্ছে পা। তাহলে বলা হয় যে এই অর্থ অনুসারে, মানে আক্ষরিক অর্থে, জনপদ মানে একটা নির্দিষ্ট উপজাতি জনগোষ্ঠীর পা যেখানে, বা একটা নির্দিষ্ট উপজাতি যেখানে বাস করে, তাদেরকে আমরা বলি জনপদ। এবার যদি প্রাচীন ব্যাখ্যা অনুসারে আমরা বলি যে জনপদ কথার অর্থ, তাহলে ভূখণ্ড বা অঞ্চল এবং ভূমির একটা সারাউন্ডিংস অংশের মধ্যে যে জনগোষ্ঠী বাস করে তাদেরকে আমরা বলি জনপদ। এবার কথা হচ্ছে যে পাণিনির গ্রন্থ অষ্টাধ্যায়ী, তারপরে রামায়ণ এবং মহাভারত, যেমন রামায়ণের মধ্যে আমরা 27 সংখ্যাটা বলছি, রামায়ণে আমরা 27টি জনপদের উল্লেখ পাই। মহাভারতে আমরা মোটামুটি ওইখানে 25টি জনপদের উল্লেখ পাই। আবার পাণিনির অষ্টাধ্যায়ী গ্রন্থে আমরা 15টি জনপদের উল্লেখ পাই। এই তো গেল জনপদ। এবং এই জনপদগুলি সমগ্র উত্তর ভারত জুড়ে ছোট ছোট অঞ্চল নিয়ে জনপদ গড়ে উঠেছিল। যখন কয়েকটি জনপদ একত্রে মিলিত হয়ে একটা বৃহত্তর জনপদ তৈরি করে, তখন সেটাকে আমরা বলি মহাজনপদ। মহাজনপদ কথার অর্থ হচ্ছে বৃহৎ রাজ্য। এবার এই মহাজনপদ কথা আমরা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বৌদ্ধিস্ট কিছু গ্রন্থ, জৈন ধর্মের কিছু গ্রন্থ, যেমন বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় এবং জাতক, এখানে খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা যে কোন বৌদ্ধ গ্রন্থে আমরা মহাজনপদের উল্লেখ পাই। তো এখানে বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়, তারপরে জাতক গ্রন্থ যেখানে বুদ্ধের পূর্বজন্মের কাহিনী সম্পর্কে জানা যায়, তার সঙ্গে সঙ্গে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের রাজনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায়। আবার জৈন গ্রন্থের মধ্যে ভগবতী সূত্র আর হিন্দু পুরাণ, ভগবতী সূত্র এবং হিন্দু পুরাণ থেকেও আমরা মহাজনপদ সম্পর্কে আমরা জানতে পারি। তারপরে বৌদ্ধ ধর্মের যেমন দিগ্গ নিকায়, মহাবস্তু, তারপরে পাণিনির রচিত অষ্টাধ্যায়ী গ্রন্থ থেকেও আমরা মহাজনপদ সম্পর্কে জানতে পারি। আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী নদী পর্যন্ত মধ্যবর্তী অঞ্চল, আফগানিস্তানের কাবুল থেকে শুরু করে দক্ষিণ ভারতের গোদাবরী অঞ্চল পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে এই মহাজনপদগুলি বিস্তৃত ছিল। এবার এখানে 16টি মহাজনপদ ছিল, তাই এদেরকে একত্রে 1600 মহাজনপদ বলা হয়। অবন্তী, বৎস, কুশল এবং মগধ, এই 4টি হচ্ছে 1600 মহাজনপদের মধ্যে শক্তিশালী এবং বৃহত্তর। যদিও পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে মগধের উত্থান, একটা শক্তিশালী রাজতন্ত্র হিসাবে তার উত্থান সম্ভব হয়েছে, বৃহত্তর রাজতন্ত্র গঠন করতে মগধ সম্ভব হয়েছে। এই নিয়ে ভিডিও আবার তৈরি করব, কি কি কারণে মগধের উত্থান হয়েছে। এবার আসছি যে 1600 মহাজনপদের নামগুলি কি ছিল। তো এর আগে আমি বলছি, যেহেতু 16টি মহাজনপদ, তাদের নামগুলি মুখস্থ রাখা খুব বেশি কঠিন, কিন্তু আমরা যদি একটা পদ্ধতি অবলম্বন করি, আমি পূর্ববর্তী ভিডিওর মধ্যে বলেছি যে আমরা যদি একটা পদ্ধতি অবলম্বন করি, তাহলে 1600 মহাজনপদের নাম মুখস্থ রাখা খুব সহজ। আমাদের কি করতে হবে,
চারটা 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 করে 16টা পেয়ার, চারটা পেয়ার তৈরি করতে হবে 16টা মহাজন পদের নাম। তারপরে প্রতি পেয়ারে যেমন কাশী, কৌশল, অঙ্গ, মগধ, এই চারটাকে আমরা 5-6 বার মুখস্থ করলাম। তারপরে বৃজি, মল্ল, চেদি, বৎস, মৎস্য, কুরু, পাঞ্চাল, সুরসেন, অশ্মক, অবন্তী, গান্ধার, কাম্বুজ। এই গেল 16টি মহাজন পদ। তাদের রাজধানীগুলির নাম মোটামুটি আমরা এদের রাজধানীগুলি মনে রাখবো, তবে সবগুলির গুরুত্বপূর্ণ রাজধানী মনে রাখাটা গুরুত্বপূর্ণ না, ভৌগোলিক অবস্থান মনে রাখাটা গুরুত্বপূর্ণ না। যারা ইউজিসি নেট স্লেট পরীক্ষা দিচ্ছে তাদের জন্য রাজধানীটা খুব গুরুত্বপূর্ণ। মহাজন পদের নাম যেমন গুরুত্বপূর্ণ রয়েছে, তেমনি ষোড়শ মহাজন পদের মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কতগুলি রাজতান্ত্রিক ছিল এবং কতগুলি প্রজাতান্ত্রিক ছিল। তো আমরা সোর্স থেকে এই জিনিসটা জানতে পারি যে ষোড়শ মহাজন পদগুলির মধ্যে 14টা মহাজন পদই ছিল রাজতান্ত্রিক, এর মধ্যে 2টো ছিল প্রজাতান্ত্রিক। বজ্জি বা ব্রিজি, যার রাজধানী হচ্ছে বৈশালী এবং গঙ্গা নদীর তীরবর্তী ছিল, এটা ছিল প্রজাতান্ত্রিক, এবং বর্তমান মুজফ্ফরপুর ছিল তার অবস্থান। আর আরেকটা হচ্ছে মল্ল বা মালব। মল্ল বা মালব ছিল এই যার রাজধানী ছিল কুশীনগর বা পাবা। এই দুইটা ছিল রাজতান্ত্রিক। এখানে আরো কিছু কোয়েশ্চেন যেমন রয়েছে যে তার অবস্থান আমরা ম্যাপের মধ্যে দেখে নেব যে ষোড়শ মহাজন পদের কোন কোন জায়গাতে কি কি অবস্থান রয়েছে। অবন্তী ছিল দক্ষিণ ভারতের একমাত্র ষোড়শ মহাজন পদের মধ্যে একমাত্র মহাজন পদ ছিল অবন্তী। আর যেটা পূর্বেই বলেছি, ষোড়শ মহাজন পদের মধ্যে একমাত্র মগধই পরবর্তী সময়ে সাম্রাজ্য, বৃহত্তর সাম্রাজ্য স্থাপন করতে সক্ষম হয়েছে, যেখানে হরিয়ঙ্ক বংশ, শিশুনাগ বংশ, তারপরে নন্দ বংশ, তিনটা বংশ শাসন করেছে। আর এই নন্দ বংশের পতনের পর সেখানে মৌর্য বংশের রাজত্ব স্থাপিত হয়। চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে কৌটিল্যের সহায়তায় মৌর্য বংশের প্রতিষ্ঠা হয়। সেটা মৌর্য বংশ নিয়ে একটা সেপারেট ভিডিও থাকবে, মগধের উত্থান নিয়ে সেপারেট ভিডিও থাকবে। তো এই হচ্ছে মোটামুটি ষোড়শ মহাজন পদের উত্থান। আর আমার পূর্ববর্তী যে ভিডিওগুলি তৈরি করেছি ওইখান থেকে খুব ভালো ভিউ, সবাই খুব ভালো রিয়েক্ট করেছে, বা মোটামুটি 2 দিনে খুব ভালো সাবস্ক্রাইবার বাড়ছে। তো এটা দেখে নিজেরও ভালো লাগছে। তো কমেন্ট করে আমাকে জানালে ভালো হবে যে কোন বিষয়গুলির উপরে টপিক মানে এক্সাম ওরিয়েন্টেড বা কোনো ইন্টারেস্টিং কোনো বিষয় নিয়ে ভিডিও করতে চাইলে, কেউ যদি জানতে চায় তাহলে আমি চেষ্টা করব এর উপরে ভিডিও তৈরি করতে। আর প্লিজ সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে একটু গ্রো করা, আর পাশাপাশি আমাকে একটু মোটিভেট করা যে অ্যাকচুয়ালি আমি যে পারপাসে সেটা করছি সেটা কতটুকু উপকৃত হবে সবাই। নমস্কার।